অন্ধকারে বিবস্ত্র অবস্থায় ফুপিয়ে কেঁদে উঠল রুষি। আবছা আলোয় পাশে থাকা পুরুষালী অবয়বকে দেখতে পাচ্ছে সে, তবে মুখখানি স্পষ্ট ঠাউর করতে পারছে না। অবিশ্বাস্য হলেও সত্যি যে সে তার স্বামীকে এখনো পর্যন্ত দেখেনি, তবে নিজের সবচেয়ে দামি জিনিসটা হারিয়ে ফেলেছে। তবে এতে কি আদৌ পাশে থাকা লোকটির দিকে সে আঙুল তুলতে পারবে? সে সে তার বউ, আল্লাহর পবিত্র কালাম পড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তারা। তার তো ওর ওপর সম্পূর্ণ অধিকার রয়েছে। হোক না পরিচয়টা এক রাতের, কয়েক ঘন্টার ব্যবধানে পুরো জীবনের খাতা বদলে গেল। সবেমাত্র 18তে পা সদ্য কিশোরী রুশানি আনাম। জন্মের সময় সে তার মাকে খেয়েছে, এমনটাই ছোট থেকে শুনে আসছে সে। এমনকি তার বাবাও বিশেষ নজর দেওয়ার প্রয়োজন বোধ করেনি। স্ত্রীর মৃত্যুর দায় রুশির ঘাড়ে চাপিয়ে নিজের বাবা নামক দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তাই বাবার আদর কেমন হয় তা জানা হয়ে ওঠেনি তার। তবে মনের গভীর এক প্রশ্ন বারবার করা নেড়ে যায়। স্ত্রীকে যদি এতই ভালোবাসতেন, তবে তার মৃত্যুর 1 মাসের মাথায় তারই ছোট বোনকে নিজের সহধর্মিণী হিসেবে গ্রহণ করলো কি করে? কি এই প্রশ্নটি করার সাহস আর ইচ্ছে কোনোটাই নেই, হয়তো সত্য জানার ভয়ে। বড় হওয়ার পর থেকে সৎ জিনিসটা খুব ভালো করে বুঝে গেছে সে। বাড়ির সকলের কাজ একা হাতে সামলানোর দায়ভার তারই ছিল। 8 পাস কোনো মতে বাবার পয়সায় শেষ করতে পারলেও 9 থেকে আর বাবা আর খরচ চালানোর সাহস দেখাননি। হ্যাঁ সাহস, কারণ ছোট মার কথা তাছাড়া তিনি নিঃশ্বাস ছাড়তেও ভয় পান। বড় আদরের বউ কিনা। আর পড়াশোনার খরচ বন্ধের কারণ হলো তানহা মানে রুশির সৎ বোন ভালো রেজাল্ট করেনি। সেই থেকে নিজের টিউশনির টাকা দিয়ে এইচএসসি অবধি এসেছে। তবে একজন ব্যক্তি খুব সাহায্য করেছে, এমনকি টিউশনিও সেই খুঁজে দিয়েছে। আজ বিকেলে টিউশন করেই বাসায় ফিরছিল, তখনই গুলির শব্দ শুনে থমকে দাঁড়ায়। আর আওয়াজ উৎস খুঁজতে সেদিকে তাকিয়েই দেখে একটি লোক মাটিতে পড়ে আছে, আর রক্তে সাদা ধুলো লাল বর্ণ ধারণ করেছে। আর সামনে একজন লোক গান নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটি ওকে নোটিশ করতেই দৌড়াতে চাইল সে, কিন্তু অসার পা দুটো নড়তে ভুলে গেল যেন। সামনের লোকটি উপায়ন্তর না দেখে গান তাক করলো ওর দিকে। মৃত্যু নিশ্চিত জেনে চোখ বন্ধ করে নিল। তখনই এক বলিষ্ঠ হাতজোড়া খুব দ্রুত তাকে সরিয়ে নিল। কিছু বুঝে ওঠার আগেই সেই বলিষ্ঠ হাতের মালিক তাকে নিয়ে দৌড়াতে লাগলো। কতক্ষণ দৌড়েছে জানে না, তবে হঠাৎ ওর পা দুটো চলা বন্ধ করে দিল আর চোখ দুটো বুজে এলো। তবে পড়ে যাওয়ার আগে ঝলমল করে ওঠা বাদামি চোখ দেখতে পেল। সেই চোখে কত মায়া, মনে হয় যুগ যুগ ধরে তাকিয়ে থাকতে পারবে সেই চোখের গভীরতায়। চোখ মেলে নিজেকে জীর্ণশীর্ণ এক তাকিয়ায় দেখছে সে। মাথাটা খুব ভার ভার লাগছে। ঘরে একটা মোমবাতি জ্বলছে, সেই আবছা আলোয় ঘর ভর্তি কিছু লোক দেখতে পেল। আর সাথে কয়েকজন লোক ধরে রেখেছে। ঠিক লোক নয়, 24 কি 25-এর যুবক বলা চলে। কপালে তার ঠোঁটের করে রক্ত জমাট বেঁধে আছে, মনে হচ্ছে কেউ মেরেছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো চেটে মাস্ক পরে আছে। তখনই কেউ ধাক্কা দিল রুশিকে। পাশ ফিরে দেখলো এক মাঝবয়সী মহিলা কিছু একটা বলছে। কথা ধরতে কয়েক সেকেন্ড সময় লাগলো ওর। মহিলাটি ওকে কবুল বলতে বলছে, কিন্তু কবুল কিসের কবুল? আহমকের মতো তাকিয়ে থেকে রুশি প্রশ্ন করলো। কবুল? কিসের কবুল বলতে বলছেন আপনি? তোমরা নাকি জামাই বউ, তাইলে কবুল বলতে এত তামাশা করতেছো কেল্লায়? জামাই বউ? কিসের জামাই বউয়ের কথা বলছেন আপনি? আমার তো বিয়ে হয়নি। তাহলে যা। তখনই রুশিকে আর না বলতে দিয়ে মাস্ক পরা ছেলেটি বলল, আরে কি বলছেন আপ তুমি? মানে কি বলছো তুমি? আমি জানি তুমি রেগে আছো, তাই বলে মিথ্যে বলে মার খাওয়াবে আমাকে? পাশ থেকে এক বলিষ্ঠ পুরুষালী কণ্ঠে বলে উঠল 50 এক লোক। ভাই, আগেই কইছিলাম এই বেটার মধ্যে ঘাবলা আছে। দেখেন না, এত মাইর খাওয়ার পরেও মাস্ক খোলে নাইক্যা। আবার বলতাছে মাইয়া নাহি তার বউ। মনে হয় মাইয়াটারে কিডন্যাপ করছে। এই যে মাজনুনি, বলেন তো এই বলা আপনার কেডা লাগে? তাদের কথা শুনে বুঝলাম ছেলেটি আমাকে নিয়ে এসেছে এখানে। কিন্তু কে এই ছেলে? এটা কি সে যে আমাকে বাঁচিয়েছে? ছেলেটা আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে কিছু না বলার জন্য মিনতি করছে। আমার কোনো জবাব না পেয়ে তারা ধরেই নিয়েছে যে ছেলেটি আমাকে কিডন্যাপ করেছে, তাই তারা তাকে পুলিশের দায়ের কথা বলছে। এই ছেলেটি যদি আমাকে বাঁচিয়ে থাকে তাহলে আমার জন্য সে ফেঁসে যাবে, তা কি করে হতে দেই? তাই অবশেষে মুখ খুলে বললাম, জি, উনি আমার স্বামী। তখনই সাদা পাঞ্জাবি পরা এক লোক বলে উঠল, আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো সমস্যাই নেই।
আপনারা দ্বিতীয়বার বিয়ে করতেই পারেন। তাহলে বলেন মা, আপনি কি শাহিন জামিল খানকে 101 টাকা দেনমোহরে বিবাহ করতে রাজি আছেন? বলেন কবুল। আমি স্তব্ধ হয়ে গেলাম। তবে কি আমার ভাগ্যে ছিল একটা অচেনা লোকের সাথে বিবাহ নামক বন্ধনে আবদ্ধ হওয়া? মন এই সম্পর্কের বিরোধিতা করলেও বিবেকের কাছে হেরে গেলাম। আমার জীবনটাই তো এই লোকের উসিলায় বাঁচল, তাকে আমি বিপদে ঠেলে দেই কি করে? তাই মনের বিরোধিতা করে কবুল বলে দিলাম। সাথে অজানা ভয় গ্রাস করলো আমায়। এই সম্পর্কের ভবিষ্যৎ কি? আর বাবাকেই বা কি জবাব দেব? সবাই একে একে ঘর ছেড়ে দিল। যাওয়ার আগে ওই মাঝবয়সী মহিলাটি স্বামী নিয়ে কী সব জ্ঞান দিয়ে গেল, যা মাথার কয়েক ফুট ওপর দিয়ে গেল রুশির। এতক্ষণ চুপ করে থাকলেও এবার ওর ভয় করছে খুব। অচেনা জায়গায় অচেনা মানুষের ভিড়ে নিজেকে কেমন অগোছালো লাগছে। ভয়ে জড়সড় হয়ে সামনে ছেলেটার সারা রুম জুড়ে পায়চারি করা দেখছে। লোকটিকে খুব অস্থির দেখাচ্ছিল, কিন্তু ভয়ে মুখের দিকে তাকাতে পারছে না। কে জানি লোকটি মাস্ক খুলছে কিনা। কিন্তু ছেলেটার সাথে কথা বলার প্রয়োজন ভেবে উঠে দাঁড়ালো। হাত কষলে কিছু বলবে, তার আগে ছেলেটি খুব শক্ত করে জড়িয়ে ধরল ওকে। আচমকা এমন ঘটনায় ভেবে রাখা কথাগুলো কণ্ঠনালীতেই আটকে গেল। বের হওয়ার সুযোগ পায়নি বয়কি। স্তব্ধ হয়ে গেল সময়। পুরো ঘর জুড়ে ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ছাড়া বাকি সবটাই স্তব্ধ হয়ে রইল। মাতাল করা ঘ্রাণ নাকে বাড়ি খাচ্ছে। আর জীবনের প্রথম কোনো ছেলের একটা কাছে ভাবতেই শরীর কেঁপে উঠল। চেনা নেই, জানা নেই, না কথা বলেছে। এই লোকটি আমার নাম মনেও রেখেছে কিনা সন্দেহ। আর বিয়ে না হতেই নিজের অধিকার ফলাতে চলে এসেছে। ভাবতেই রাগে গা রিরি করছে। রুশির গায়ে পড়া লোক একদমই পছন্দ না। পাশের বাড়ির ছেলে সামাদকে বেশ পিটিয়েছিল একদিন। ওর অপরাধ ছিল, লাভ লেটার দিয়েছিল, আর রুশি উত্তর না দেওয়াতে হাত চেপে ধরেছিল। এতেই রাগ উঠে গিয়েছিল, আর সেই কি মার দিয়েছিল। এই নিয়ে সালিশিও বসেছিল, আর ছোট মায়ের কাছে মারও খেয়েছিল। তাই এমন আচমকা আক্রমণ সেই রাগটাকে দ্বিগুণ করে দিল। গায়ের সমস্ত শক্তি দিয়ে খুব জোরে থাপ্পড় মারল ছেলেটিকে। রাগের শরীর থরথর করে কাঁপছে। ছেলেটিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বলল, মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না, তাই না? আপনারা সকল পুরুষেরাই এক। মেয়েদের ভোগের সামগ্রী ছাড়া আর কিছুই ভাবেন না। আপনাদের কাছে বিয়ে মানে তো শুধু বাহানা। আসলে আপনাদের আর রেপিস্টদের মাঝে পার্থক্য কি? বিয়ে নামক সমঝোতা যে মেয়েটা কিছু চাইলেও বলতে পারবে না। এই জন্য ছেলেদেরকে দেখতে পারি না আমি। ছেলে মানেই ছুকছুকানি স্বভাব। আপনারা কথা শেষ করার আগেই কানে ঝনঝন করে কিছু পড়ার আওয়াজ এলো। পাশে ফিরে নিচে তাকাতেই দেখে কাচের মগ টুকরো টুকরো কাচে পরিণত হয়েছে। ওপরে তাকাতেই আবছা আলোয় দুটি রক্তচক্ষু দেখতে পেল। ছেলেদের প্রতি নিজের ক্ষোভ আর বাবার প্রতি আক্ষেপ থেকে খুব বেশি কথা শুনিয়ে ফেলেছে লোকটিকে। নিজের দিকে এগোতে থাকা লোকটিকে উদ্দেশ্য করে বলে, দেখুন আমি ব্যাস, অনেক বলেছ, আর আমি অনেক শুনেছি। তুমি জানো তুমি একমাত্র ব্যক্তি যে কিনা আমার সামনে উচ্চস্বরে কথা বলে এখনো বেঁচে আছো। তুমি যদি ছেলে হতে, আই সোয়ার আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। কিন্তু মেয়ে বলে তুমি পার পেয়ে যাবে তা ভেবো না। শাস্তি তো তোমাকে পেতেই হবে। কি যেন বলছিলে? ছেলে মানেই ছুকছুকানি স্বভাব। স্বামী আর রেপিস্টের মধ্যে কোনো পার্থক্য নেই। এতক্ষণ তো স্বামী হিসেবে ছিলাম, এখন রেপিস্ট কি করে তা হাড়ে হাড়ে টের পাবে তুমি। রুশিকে হ্যাসকা টানে নিজের একদম কাছে টেনে নেয় ছেলেটি। অ্যান, আর ইউ ওকে? অ্যান, এই তুমি কি বাজে স্বপ্ন দেখছো? ইয়ার সুজি, আই এম ওকে। রিল্যাক্স, আমি ঠিক আছি। জাস্ট একটা বাজে স্বপ্ন দেখেছি। তুমি প্রায়ই এমন ঘুমের মাঝ থেকে ধরফড়ি ওঠো। কতবার বললাম ভালো সাইকিয়াট্রিস্ট দেখাও, কিন্তু তুমি আমার কথা শুনলে তো? লিসেন, এই ফালতু কাজে টাকা নষ্ট করার মানেই হয় না। আমাকে রুহানের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে, তাই না? তাছাড়া আমি আমি সত্যি ঠিক আছি। এমন নাইটমেয়ার তো অনেকেই দেখে। ইট ডাজন্ট ম্যাটার, সো জাস্ট চিল। সেই একই কথা তোমার। আরে আমিও তো আছি, তাই না? রুহানের জন্য এত ভাবো কেন তুমি? আমার মতো সিঙ্গেল মাদার হলে বুঝতে, ছেলের জন্য টেনশন করা কাকে বলে। ওকে মেরি মা, আপ চুপ হো যা, তাড়াতাড়ি উঠো। 9টার শো আর এখন 8টা বাজে। ও শিট, আমি এখন ফ্রেশ হচ্ছি।
তুমি রোহানকে একটু উঠিয়ে ফ্রেশ করিয়ে দাও। এই হলো সুজি, পুরো নাম সুজাতা সেন, তবে সবাই সুজি বলেই চেনে তাকে। আর যে সুজি আমার অচেনা শহরের একজন সঙ্গী, সেই এক রাত আমার জীবনের খাতায় বদলে দিয়েছিল, বাস্তবতা নামক শব্দটাকে হাড়ে হাড়ে বুঝিয়েছিল। প্রায়শই সেই লোকটির কথা মনে, যে কি না তার এক রাতের স্বামী ছিল, যার ভারত্ব এখনও বইছি। সেদিন ভোর হয়েছিল ঠিক, তবে নিয়ে এসে তুমুল বহবান ঝড়, যা আমার জীবনকে লণ্ডভণ্ড করতে যথেষ্ট ছিল। ভোরে চোখ মেলার পর সেই ছেলের দেখা পায়নি সে, তবে অনামিকার আঙ্গুলে তার পরিয়ে দেওয়া আংটি ঠিকই ঝুলছিল। উঠে বসে পাশের টেবিলে বিরিয়ানির প্যাকেটে দেখতে পেয়েছিল, আর সাথে একটি চিরকুট, যাতে লেখা ছিল, খাবারটা খেয়ে নিও আর নিজের খেয়াল রেখো, আর এদিকটা সামলে নিও। চিরকুট পরেও স্তব্ধ হয়ে গিয়েছিল। লোকটি সত্যিই ওকে ফেলে চলে গেল, একবারও ভাবলো না আমার কথা। খাবারটা ছুঁড়ে ফেলে দিয়ে ঢুকরে কেঁদে উঠেছিল সেদিন, তবে তার আহাজারি দেখার মানুষ ছিল না সেদিন। অ্যান্ড চলে এসেছে নাম, তাড়াতাড়ি যা, না হয় ডিটি স্যার বকা দিবে। অল দ্য বেস্ট। সেম হেয়ার। গুড মর্নিং কলকাতা, দিস ইজ আরজে আনাম উইথ ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই শো লাইফলাইন। আপনার লাইফের প্রিয় ব্যক্তিটিকে নিয়ে যদি কিছু বলার থাকে বা তাকে ইম্পর্ট্যান্ট কোনো মেসেজ দেওয়ার থাকে, তাহলে SMS করে জানান মির্চি FM স্পেস ইউর নেম স্পেস আপনার মনের সকল কথাগুলো লিখে পাঠিয়ে দিন এই নম্বরে +91। এই সংটি সকল ভালোবাসার মানুষকে ডেডিকেট করা। টিল দেন স্টে উইথ মি। আমার সকাল হাসে তোমার চিলে কোঠায়, আর এক ফালি সুখ মনের আঙিনায়। আমি ঘুম হয়ে তাই তোমার চোখেতে ভালোবাসার স্বপ্ন এঁকে যায়। আমার সকাল হাসে তোমার ছিলে কোঠায়, আর এক ফালি সুখ মনের আঙিনায়। আমি ঘুম হয়ে তাই তোমার চোখেতে ভালোবাসার স্বপ্ন এঁকে যায়। জানি না বুঝি না কেন মন মানে না, এই মন শুধু তোমাকে চায়। আমার সকাল হাসে মন আমার কোন সে দূর অজানায় হারালো, ভালোবেসে তোমাতে বিলীন হয়ে আজ লিখেছে প্রেমের কবিতা। ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তুমি সেই কবিতা, ছন্দে গড়া প্রতিমালা। জানি না বুঝি না কেন মন মানে না, এই মন শুধু তোমাকে চায়। জানি না বুঝি না কেন মন মানে না, এই মন শুধু তোমাকে চায়। আমার সকাল হাসে তোমার ছিলে কোঠায়। ইয়া মি আরজে আনাম, কলকাতা শহরের নামকরা আরজে, যার কিনা শত শত ফ্যান। প্রতিদিন কম করে হলেও শখানেক প্রপোজাল পাই, অথচ কেউ হয়তো ভাবতেই পারবে না এই মিষ্টি কণ্ঠের পেছনে লুকিয়ে আছে বড্ড অসহায় একটি মেয়ে। এই কলকাতা শহরে আমি ভিনদেশীয় মানুষ, খুব মিস করি নিজের দেশকে। ডেস্কের ওপর হাত মুঠো করে বসে আছে শায়ান জামিল খান, তার পেছনে একটি মেয়ে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড বিরক্তি নিয়ে চিৎকার করে বলে উঠল, স্টপ দ্য মিটিং রাইট নাও। But sir, this is an important meeting for us. How can you? স্টপ সাহিল। শায়ান জামিন খান যা বলে তাই করে। কয়েক কোটি টাকা লস হলে এসকে ইন্ডাস্ট্রি পথে বসবে না। বলেই চেয়ার থেকে উঠে গেল, আর বের হওয়ার আগে ওই মেয়েকে বলল, I don't like those kind of girls who seduce guys for a bloody contract. Stay away from me.
I can believe Mr. Hill can hire a girl like you to win a contract. আমি ওইসব মেয়েদের পছন্দ করি না যারা একটা সাধারণ চুক্তির জন্য ছেলেদের সিডিউস করে। আমাকে থেকে দূরে থাকুন। আমি বিশ্বাস করতে পারছি না মিস্টার হিল সামান্য চুক্তির জন্য আপনার মতো মেয়েকে ভাড়া করবে। শায়ান জামিল খান ময়মনসিংহের বিখ্যাত খান বংশের ছোট সাহেব সে। ঢাকায় বিশাল বিজনেস তাদের, এসকে ইন্ডাস্ট্রি, যার ব্রাঞ্চ বিদেশেও রয়েছে। দেশে বিদেশে কপ সুন্দরী মেয়ে দেখেননি। বিদেশে পড়াশোনা করাকালীন অনেক মেয়ে স্বেচ্ছায় তার বিছানার সঙ্গী হতে চেয়েছে, তবে কারো দিকে বিশেষ নজর দেওয়ার সময় পায়নি। নিজের মুসলিম হওয়ার পরিচয় ভুলে যায়নি। কিন্তু সেই রাতের কথা মনে হতেই গাড়ি স্টিয়ারিংয়ে জোরে ধাক্কা মেরে উঠল। ড্যাম, ওই মেয়ে! যুক্তরাষ্ট্রের গোল্ড স্টেট বলা হয় ক্যালিফোর্নিয়াকে। সেই রাজ্যের বৃহত্তম শহর হচ্ছে স্বপ্নের শহর লস এঞ্জেলস, যাকে অনেকে সিটি অফ অ্যাঞ্জেলস হিসেবে চেনে। সেই শহর হলিউডের প্রাণভোমরা হিসেবেও পরিচিত। সেখানে নাইট ক্লাবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এলিভেট লঞ্চ। রাত 1:30 লস এঞ্জেলসের এলিভেট লজ নাইট ক্লাবে বসে রেড ওয়াইন ড্রিঙ্ক করছে শায়ান। বিজনেস ডিল ক্যান্সেল হওয়ার পর থেকে এখানে এসে একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছে সে। তার বন্ধু এরেন তাকে বাধা দিয়েও থামাতে পারছে না। Hey SK, why I dig you too much today? Because I am missing her very much. Why just she left me? Why? Look dude, so many beautiful ladies are around you and you are missing that damn girl. লস এঞ্জেলসের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে পড়াশোনা করেছে সে। সবাই তার নাম শায়ান জামিল খান উচ্চারণ করতে পারত না, তাই এসকে হিসেবে বেশ পরিচিত ছিল। কত মেয়ে তার দিওয়ানা ছিল তখন। প্রতিদিন নিজের ডেস্কে লাভ লেটারের মেলা বসত। দেখতে ফর্সা, হাইট 6 ফুট 1, আর কিলার স্মাইল অনেককে ঘায়েল করত। আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে বাদামি চোখ দুটি। দেখলে কেউ বলবেই না সে বাংলাদেশি, কেমন একটা বিদেশি বিদেশি ভাব। আর সে কিনা 4 বছর ধরে একটা মেয়েকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে তার এক রাতের বউকে। সেদিন রাগের মাথায় মেয়েটির সাথে অমন আচরণ করা উচিত হয়নি। সেদিন রাগের মাথায় মেয়েটিকে নিজের করে নিলেও এখন বুঝতে পারছে যে ওই পরিস্থিতিতে সবাই এমন রিয়াক্টই করত। তবে তারও দোষ ছিল না। ওইখানের মহিলাটি তাদের জানলা দিয়ে দেখছিল বলেই হুট করে জড়িয়ে ধরেছিল সে। কিন্তু ওইটুকুন মেয়ে তাকে চড় মেরেছিল। কি সাহসী তার বউ! মুচকি এসে গ্লাসে চুমুক দিল সে। সেদিন রাতে মেয়েটি যখন ফুপিয়ে কাঁদছিল, তখন তারও বুকে চিনচিনে ব্যথা হচ্ছিল। বড্ড অসহায় লাগছিল নিজেকে। রাগের মাথায় কত বড় ভুলটাই করেছিল। সকালে মেয়েটির অজান্তেই নিজের কনিষ্ঠা আঙুলের আংটিটি খুলে অনামিকাতে পরিয়ে দিয়েছিল। কারণ দিদানকে বলতে শুনেছে যে প্রথম রাতে মেয়েরা স্বামীর থেকে উপহার আশা করে। আচ্ছা, তার বউ উঠে যখন আংটিটি দেখেছিল তখন সে কি আশ্চর্য হয়েছিল? খুশিতে তার চোখ থেকে 2 ফোঁটা নোনা জল কি বেরিয়েছিল? খুব ইচ্ছে ছিল তার ঘুমন্ত মুখটি দেখার, কিন্তু তার আগেই তো চলে যেতে হলো। ফোন বের করে কোথাও একটা ফোন করলো শায়ান। Any news of her? কাছ থেকে কিছু একটা বলল, তাতেই রেগে দাঁড়িয়ে ফোনটা আছাড় মারল। ইউজলেস, সবকটা ইউজলেস। শায়ানের এইরকম হুটহাট রাগের সাথে বেশ পরিচিত এরেন। ইউনিভার্সিটি লাইফ থেকে চেনে শায়ানকে, কিন্তু কখনো কোনো মেয়ের জন্য ডেসপারেট হতে দেখেনি ওকে, তাও আবার তার জন্য যাকে সে দেখেনি। Let's go is. I am not drunk, Aaron. I can go by myself. কোটটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল শায়ান। আজকাল রেড ওয়াইনের নেশাও ধরে না তাকে, কারণ সে তো ডুবে আছে তার শ্রেয়সীর নেশায়, যা মদের নেশাকেও হার মানায়। সে ভালো করে দেখেনি মেয়েটিকে, তবে তার ছোঁয়া পুরো অঙ্গ জুড়ে ছড়িয়ে আছে। তার বিশ্বাস মেয়েটি তার সামনে আসলে ঠিক চিনতে পারবে তাকে, কারণ আবছা আলোয় দেখা চেহারা এখনও ভুলিনি সে। গাড়ি থেকে নেমে সোজা ফ্ল্যাটের ভেতর চলে গেল। এই ক্যালিফোর্নিয়ায় থাকার সুবাদে এখানে নিজস্ব ফ্ল্যাট আছে তার। এই শহরটি তার সেকেন্ড হোম। প্রায়শই বিজনেসের সুবাদে এখানে আসা হয়। কোটটা সোফায় ফেলে বিছানায় গিয়ে জুতোসহ শুয়ে পড়ল। আজকে সে থাকলে কি এত রাতে ফেরার জন্য খুব করে বকতো? জানা নেই। এই প্রশ্নের জবাব তাকে পেলে পাওয়া যাবে। পালিয়ে বেড়াবে কোথায়? পাখি যতই উড়ে বেড়াক, দিন শেষে তাকে নিরেই ফিরতে হয়। তার পাখিকেও যে ফিরতে হবে তার কাছে, শুধুমাত্র তার কাছে। ক্যালিফোর্নিয়ায় এখন গভীর রাত হলেও কলকাতা শহরে এখন দুপুর গড়িয়ে বিকেল হলো বলে। বাস জার্নিতে প্রচণ্ড ক্লান্ত শরীরটি যেন আর চলতে চায় না রুশির। তবুও যে চলতে হবে আরেকটু এগিয়ে গিয়ে গলির শেষ মাথায় চাইল্ড কেয়ার, যেখানে তার প্রাণভোমরা রয়েছে। রুহান তার একমাত্র ছেলে। গত মাসে তার 3 বছর শেষ হয়ে 4-এ পা দিল।
তবে 4 বছরের বাচ্চার তুলনায় সে একটু বেশিই ম্যাচিওর। চোখে চশমা পরে আর এতটুকু বয়সে কি সুন্দর গুছিয়ে কথা বলে। না, চোখে কোনো সমস্যা নেই, কিন্তু জনাবের স্পষ্ট কথা, চশমা পরতে ভালো লাগে তাই চশমা কিনে দিতে হবে। ব্যাস, তার কথা ফেলার সাধ্য কি আর আছে? চাইল্ড কেয়ারে ঢুকতেই ছোট্ট দুটি হাত শক্ত করে জড়িয়ে ধরল রুশিকে। মাম্মা, রোহান মিস ইউ সো মাচ। আই মিসড ইউ টু বেবি। আচ্ছা, আজকে কি কি শিখলে? অনেক কিছু। আচ্ছা মাম্মা, জানো কালকে কুশানের বাবা তাকে নিতে এসেছে। তাহলে আমার বাবাই আমাকে নিতে আসে না কেন? তুমি সবসময় আসো কেন? আর বাবাই বাসায়ও কেন আসে না? এই প্রশ্নের জবাব তার কাছে নেই। কি করে তার বাবা তাদের ছেড়ে চলে গেছে আর ফিরে আসেনি? ছোট্ট শিশুটার মনে বাবার প্রতি ঘৃণা জন্মাক সেটা সে চায় না। বড় হলে এমনি বুঝতে পারবে সব। মাকে চুপ থাকতে থেকে রুহান বুঝতে পারল যে তার মা তার প্রশ্নে কষ্ট পেয়েছে, তাই সে আর কোনোদিন এই প্রশ্ন করবে না বলে প্রতিজ্ঞা করল। মাম্মা, রোহান আইসক্রিম খেতে চাই। ওকে বেবি, চলো, মাম্মা আইসক্রিম কিনে দিবে। মামাকে বাবাই সম্পর্কে বলা যাবে না আর। বাবাই খুব পচা, রোহানকে একটুও মিস করে না। রোহান হেটস বাবাই। আইসক্রিমের দোকানের পাশের দোকানের রিমোট কন্ট্রোল গাড়িটির দিকে তাকিয়ে আছে রুহান। প্রতিদিন এই গাড়িটির দিকে তাকায় সে, আর কেনার প্রবল বাসনা জাগে তার। কিন্তু সে মাম্মাকে বলবে না, কারণ মাম্মার কাছে অত টাকা নেই, আর সে না কিনে দিতে পারলে কষ্ট পাবে। কিন্তু তবুও গাড়িটা কেনার লোভ সামলাতে পারে না। একদিন সে টাকা জমিয়ে গাড়িটি কিনবে বলে প্রতিদিনের মতো আজকেও নিজেকে আশ্বাস দিল। দুই অচেনা শহরে দুজন মানুষ, কেউ কাউকে খুঁজে বেড়াচ্ছে, আর কেউ বা মনের অজান্তেই পালিয়ে বেড়াচ্ছে তার থেকে। কি হবে এই লুকোচুরি খেলার শেষ? মোবাইলের আওয়াজে ঘুম ভেঙে গেল রুশির। এত সকালে কে আবার ফোন, তা ভেবেই বিরক্ত লাগছে ওর। উফ, মোবাইল না থাকলে বোধহয় ভালো হতো। ফোন হাতে নিয়ে বুঝতে পারলো বাংলাদেশি নম্বর। কে ফোন দিয়েছে ওকে, তাও এত সকালে? তিশান নয় তো, কিন্তু ওর নাম্বার কোথায় পেল? হয়তো দাদিমার থেকে নিয়েছে। যা ভেবেছে তাই। ফোন ধরতেই বুঝতে পারলো তিশান ফোন করেছে। তিশান হচ্ছে ওর সৎ মা, মানে ছোটো মার ছেলে। তান্না হাত তিশান হচ্ছে টুইন। তান্না ওকে দেখতে না পারলেও তিশান সম্পূর্ণ তার বিপরীত, রুশির আদরের ভাই। ছোটোবেলায় চকলেটটাও ও ভাগ করে খেত ওর সাথে। ক্লাস 8-এ যখন পড়াশোনা বন্ধ করে দিয়েছিল, তখন তিশানই তার বন্ধুদের রুশির সাথে পড়তে বলেছিল। তিশান, কেমন আছিস ভাই? এতদিন পর মনে পড়লো আমার কথা। ভালো না আপি, দাদিমা খুব অসুস্থ। ডাক্তার বলেছে কয়দিন বাঁচে ঠিক নেই। দাদিমা বারবার তোমার নাম নিচ্ছে। তুমি কি বাংলাদেশে আসতে পারবে? শেষ দেখাই দেখে যাও না। আমি এখন কি করে? দাদিমা কি অনেক অসুস্থ? কিন্তু আমার কাছে ফ্লাইট বুক করার মতো টাকা নেই। আমি আসবো কি করে? তুমি একটু ট্রাই করো না আপি, কয়েকদিন থেকে না হয় চলে যেও। আচ্ছা, আমি দেখছি। দাদিমার দিকে খেয়াল রাখিস। ফোনটা রেখেই কান্নায় ভেঙে পড়ল রুশি। মা মারা যাওয়ার পর থেকে দাদির হাতেই বড় হয়েছে ও। ছোটো মা মারলেও দাদি বাধা দিত, হাত খরচ দাদি দিত প্রায় সময়, এমনকি এসএসসি এক্সামের ফর্ম ফিল আপের টাকা দাদিমাই দিয়েছিল। সবচেয়ে বড় কথা, আজও বেঁচে আছে দাদিমায়ের জন্যই। না হয় এই অচেনা শহরে ও কি নিজের আবাস গড়ে তুলত? ওই দিন সকালে যখন ছেলেটি ওকে ফেলে চলে গিয়েছিল, তখন ও সেখান থেকে লুকিয়ে বেরিয়ে পড়ে এবং বাসায় ফেরে। আসতেই ছোটো মা যা নয় তাই শোনায়, কিন্তু মারতে নিলে তিশান আর দাদি মিলে বাধা দেয়। ওই দিনের মতো সব ঠিক হয়ে গেলেও বাদশাদে 1 মাস পর, যখন ও রান্নাঘরে হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিল, আর পরে ছোটো মা জানতে পারে ও মা হতে চলেছে। ওকে বাজে মেয়ে বলে ঘর থেকে বের করে দিয়েছিল। রুশি থাকলে নাকি তানহার বিয়ে হবে না। বাবা একটা কথা বলেনি, শুধু তাকিয়েছিল শিথিল চোখে। আমি চেয়েও কিছু বলতে পারিনি। কি বলবো? আমার বিয়ে হয়েছে, কিন্তু আমার এক রাতের স্বামী আমায় ফেলে চলে গেছে। আমার এই মন গড়া কথায় কান দিবে কে? সারাদিন দরজার সামনে বসেছিলাম। যাব কোথায়? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। বিকালে দাদিমা লুকিয়ে আমাকে বাগানের কোণে নিয়ে হাতে একটি থলি ধরিয়ে দিলেন। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলে সে বলল, এগুলো আমার মায়ের গহনা আর কিছু টাকা। তারপর গলির মাথায় নেমে আসলেন। আসতেই দেখি তিশান একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। দাদিমা বললেন, আমার মামার সাথে কথা হয়েছে, তাদের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সেদিন দাদিমা জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিলাম আর বলেছি, দাদিমা
আমি ভুল কিছু করিনি, সত্যি বলছি। তারপর তিশানের সাথে নানু বাড়ি চলে আসি। বড় মামা পাসপোর্ট তৈরি করে কলকাতার ছোট মামার কাছে পাঠিয়ে দেন। সেখানে প্রায় 1 মাস ছিলাম। যখন ছোট মামি প্রেগনেন্সির কথা জানতে পারে, তখন আমাকে নিয়ে তাদের মধ্যে প্রচুর ঝগড়া হয়। তারপর ওখানে একটা হোস্টেলে উঠি। সেই হোস্টেলেই সুজির সাথে দেখা। ওই আমাকে রেডিওতে আরজে হতে সাহায্য করেছে, আর এখন আমি দ্য পপুলার আরজে আনাম। এখানে কেউ আমাকে রুশি হিসেবে চেনে না। শহরের সাথে সাথে নামটাও হারিয়ে গিয়েছে। এখানে বর্তমানে একটা ফ্ল্যাটে আমি আর সুজি মিলে থাকি। কিন্তু দাদিমা এত অসুস্থ, আমাকে তো যেতেই হবে। যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে, সে না হলে হয়তো আমি বেঁচে থাকতাম না। আর আমার ছোট সোনাটা হয়তো পৃথিবীর মুখ দেখতো না। সব কিছু গুছিয়ে নিয়ে রেডিও স্টেশন থেকে 1 সপ্তাহের ছুটি নিল। সুজির সাহায্যে জরুরি ভিত্তিতে ভিসা তৈরি করে নিয়েছি। রুহান তো সেই সকাল থেকে প্রশ্ন করেই যাচ্ছে, যদি আমি আমাদের নিজের দেশে যাচ্ছি তাহলে এই দেশ কার? আর যদি আমাদের নিজেদের দেশ অন্যটা, তাহলে আমরা এখানে কেন থাকি? নিজের দেশে কেন থাকি না? ওকে যত প্রশ্নের উত্তর দিচ্ছি, তত নতুন প্রশ্ন জুড়ে দিচ্ছে। কে বলেছিল এত ছোট বয়সে এরকম ম্যাচিউর হতে? কই, আমি তো এমন ছিলাম না। নির্ঘাত বাবার মতো হয়েছে, গম্ভীর আর ওভার ম্যাচিউর। আচ্ছা, ওই লোকটি কেমন দেখতে? রুহান তো দেখতে পুরো ইংরেজদের বাচ্চাদের মতো। হেয়ার কালারও বাদামি। আবার সুজির সাথে থেকে থেকে ইংরেজিও শিখে গেছে। ওকে দেখলে মনেই হয় না ও আমার ছেলে। প্লেনে বসে ভাবছি, আজ প্রায় 4 বছর পর দেশের মাটিতে পা রাখবো। আসলে যে যেখানেই থাকুক না কেন, নিজের দেশে যেমন বুক ফুলিয়ে হাঁটা যায়, পরদেশে তো ভিনদেশি হয়েই থাকতে হয়। আসলে কবি ঠিকই বলেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমি বাঙালি এই শব্দটিতেই যেন চরম সুখ খুঁজে পাওয়া যায়। আমি গর্বিত, কারণ আমি বাঙালি। এয়ারপোর্টে নামার সময় রুহানকে জাগিয়ে তুললাম। সারা সময়ও ঘুমিয়ে এসেছে। ওকে কোলে নিয়ে হাঁটতে হচ্ছে, আবার এক হাতে ট্রলি। যদি রুহানের বাবা থাকতো তাহলে হয়তো এই কষ্ট হতো না। উফ, কেন যে বারবার ওই লোকটির কথা মাথায় আসে। সে আমাদের ছেড়ে সুখে আছে, তাকে ভেবে কী লাভ? সে তো হয়তো বউ বাচ্চা নিয়ে সুখেই আছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তখনই দেখলাম সবাই হঠাৎ ছুটোছুটি করছে। কি হলো বুঝলাম না, কিন্তু মনে হচ্ছে গোলাগুলি হচ্ছে। আমার আত্মা কেঁপে উঠল। আমার সাথে রুহান আছে, যদি ওর কিছু হয়ে যায়? না, আমাকেও পালাতে হবে। যে ছুটবো তখন বুঝলাম ততক্ষণে দেরি হয়ে গেছে। একটা লোক গান হাতে আমাদের দিকে ছুটে আসছে। সময়টা যেন থমকে গিয়েছে। প্রতিটা সেকেন্ড ঘন্টার মতো মনে হচ্ছে। অনেক চেষ্টা করে পা দুটোকে নাড়াতে পারলাম না। এই পরিস্থিতি খুব পরিচিত। মনে হচ্ছে 4 বছর আগে সেই সময়ে দাঁড়িয়ে আছি। 4 বছর আগের মতো সে কি আসবে আমাকে বাঁচাতে? না চাইতেও সেই বলিষ্ঠ হাতের মালিককে খুঁজছি আমি। তখনই কেউ হাত টেনে অন্যদিকে ঘুরিয়ে নিল। রুহান খুব জোরে চিৎকার করে উঠল, আর আমি ওকে বুকে জড়িয়ে ধরে ভয় কাঁপছি। একজোড়া হাত খুব শক্ত করে আমাদের জড়িয়ে ধরল। জানি না কে সে, তবে এই মুহূর্তে ওই স্থানটি সবচেয়ে নিরাপদ মনে হচ্ছে। একদমই ভয় করছে না আমার, একদমই না। হসপিটালের বেডের পাশে বসে আছে রুশি, তার পাশেই রুহান বেডে ঘুমোচ্ছে, হাতে স্যালাইন লাগানো। একটু পূর্বেই ডাক্তার এসে ইঞ্জেকশন দিয়ে গেছে। অনেকদিন ভালো করে খাওয়া দাওয়া হয়নি, তাই এই অবস্থা। রেডিওতে কাজ করার সুবাদে বিকেল পর্যন্ত স্টেশনে থাকতে হতো। তারপর সুজি আরও একসাথে ফিরত। এরপর বাসায় এসে রান্না করে রুহানকে চাইল্ড কেয়ার থেকে আনতে যেত। সারাদিন বেচারা কি খেত না খেত কে জানে। নিজের সন্তানের মা যে রূপে খেয়াল রাখে, অন্য কেউ সেই রূপে রাখতে পারে না। আর রুহানটাও বড্ড জেদি। ও হাত ছাড়া অন্য কারো হাতে খুব একটা খেতে চায় না, তাই খুব দুর্বল হওয়ার কারণে এখনও ঘুমাচ্ছে। রুশি রুহানের হাত ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর কেবিন থেকে বের হলো। বর্তমানে স্কয়ার হসপিটালের ভিআইপি কেবিন বুক করেছে সে, না ঠিক সে বুক করেনি, যে বাঁচিয়েছে সে বুক করেছে। ছেলের টেনশনে এতক্ষণ এটা মাথায় না আসলেও এখন ওর অস্থির লাগছে। এই হসপিটালের নর্মাল কেবিনটাতেও হয়তো ও অ্যাফোর্ড করতে পারবে, আর তো ভিআইপি কেবিন।
ওই সময়ই লোকটিকে তাড়াহুড়োয় কিছু বলতেও পারেনি। হসপিটালের রিসেপশনের দিকে এগোচ্ছিল, তখন পেছন থেকে বলে উঠল, রিসেপশনের দিকে কেন যাচ্ছেন আপনি? কিছু লাগলে বলুন মামাই। না, কিছু লাগবে না। আমি আসলে বিল কত হয়েছে সেটা জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম। কিছুটা সংকোচ নেই কথাটা বলল রুশি। সে কি, এখন বিল জেনে কি করবেন? ডক্টর তো বললো আরও একদিন থাকতে হবে। আপনার ছেলে তো পুরোপুরি সুস্থ নয়। জি, সেটা আমি জানি, কিন্তু আমার এক জায়গায় যেতে হবে, খুব জরুরি। তাই ভাবছি রুহান ঘুম থেকে উঠলেই ডিসচার্জ করিয়ে চলে যাব। বিনা সংকোচে কথাটা বলল, কারণ ওর কাছে এত টাকা নেই। তার উপর আরেকদিন থাকা মানে বিল দ্বিগুণ হয়ে যাওয়া। দেখুন, আপনার সন্তানের ভালো যদি আপনি না বুঝেন তাহলে আর কে বুঝবে? বাই এনি চান্স আপনি কি বিল নিয়ে টেনশনে করছেন? না, ঠিক তা না, আসলে রুশি প্রশ্নটি শুনে একটু ইতস্তত বোধ করলো। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি হাসপাতাল থেকে বের হওয়ার আগে বিল পেয়ে যাবে। আপনি আমার এত সাহায্য করলেন, আর আমি আপনার দয়া আর নিতে পারবো না। বিল আমি নিজে পে করে দিতে পারবো, ইনশাল্লাহ। এটা আমার দায়িত্ব ছিল, কোনো দয়া না। বাই দ্য ওয়ে, বারবার আপনি বলে সমাধান করতে আমার কেমন জানি লাগে। তুমি বলতে আপনাকে। সে না হয় বলবেন, কিন্তু আপনার নামটাও তো জানা হলো না। ও, আমার নাম সাহিল রেজওয়ান। ইউ ক্যান কল মি সাহেল। জি সাহিল, আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আজ আপনি না হলে তো আমরা বেঁচেই ফিরতাম না। কিন্তু আমি তো তোমাকে শুধু হাসপাতালেই পৌঁছে দিয়েছি সেফলি। তাহলে মানে, যদি আপনি আমাদের বাঁচান নাই, তাহলে ওই যে কালো হুডি পরা লোকটি, ওয়েট, আপনি তো ফর্মাল ড্রেসে, তাইলে ওই লোকটি কে ছিল? অস্থিরতায় একটু জোরেই বলে ফেলল। রিল্যাক্স, প্যানিক করো না। রিল্যাক্স, প্যানিক করো না। আমার বস তোমাকে বাঁচিয়েছে। আমাকে বলেছে যেহেতু তোমার ছেলে অজ্ঞান হয়ে গেছে তাই হসপিটালে নিয়ে যেতে। ওই লোকটি আপনার বস ছিল, যে আমাকে গান পয়েন্ট থেকে বাঁচিয়েছিল? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে রুশি। তার চাহনি দেখে হ্যাঁ বোধক ইশারা করলো সাহিল। রুশি চিন্তায় পড়ে গেল। 4 বছর আগে সেদিনের মতো আজও একটি লোক ওকে বাঁচিয়েছে। সে হাত, সেই ছোঁয়া, খুব কাছের মনে হয়েছিল লোকটিকে ওর। এয়ারপোর্টের বাইরে যখন লোকটি ওকে টেনে সরিয়ে নিয়েছিল, তখন রুহান চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছিল ভয়ে। তাই কালো হুডি পরা লোকটি ওকে টেনে কোলে নিয়ে নিয়েছিল আর ওর হাত ধরে দৌড়াতে শুরু করেছিল। তারপর সামনের গাড়ির গেট খুলে রুহানকে ভেতরে রেখে ওকে ভেতরে বসিয়ে দিয়েছিল। রুশি রুহানকে নিয়ে অনেক প্যানিক ছিল, তাই সামনের সিটে কে বসেছে খেয়ালই করেনি। কে ওই লোকটি, যাকে এত পরিচিত মনে হচ্ছিল? তবে কি সে রুহানের বাবা? যদি সে হয়, তাহলে তার চেহারাও আমি দেখতে চাই না, ঘৃণা করি। আমি ওই লোকটাকে, যার জন্য আমার পুরো জীবন নষ্ট হয়ে গেছে। যেখানে বড় হয়ে কিছু একটা হওয়ার স্বপ্ন দেখতাম, এত কষ্ট করে পড়াশোনার খরচ চালিয়েছি, সেখানে লোকটির কারণে আমি আর পড়াশোনা করতে পারিনি। ঘর ছাড়া হয়েছি, আমি নিজ দেশ ছেড়ে এত দূরে ছিলাম। এতদিনে আমার তারুণ্য শেষ হয়ে গেছে। আমি বিবাহিত হয়েও কাউকে বলতে পারিনি আমি বিবাহিত। আমি চাই না ওই লোকটি কখনো আমার সামনে আসুক, কখনো না। হাতে গান নিয়ে দাঁড়িয়ে আছে সায়ান। তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় একটি লোক, যাকে দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ বেদরম পেটানো হয়েছে। শেষবারের মতো বলছি, বল তোকে কে পাঠিয়েছে? তোদের ওই গোলাগুলির উদ্দেশ্য ছিল আমাকে মারা, তাই না? তাহলে আমার সাথে লড়াই করতি নিরীহ মানুষগুলোকে কেন মারছিস? বল কেন? আমাকে মেরে ফেললেও আমি বলবো না, কারণ তুই আমার শত্রু। আমি তোর হার দেখতে চাই। মরার যখন এতই শখ, তাহলে মর। বলেই গুলিতে ঝাঁঝরা করে ফেলল লোকটির বুক। কপালে আঙ্গুল ঘষছে রাগে। তখনই ফোন বেজে উঠল। সবাই কার ফোন বাজছে তা খুঁজতে লাগলো, কারণ তাদের বস অনেক রেগে আছে। নেক্সট টার্গেট কে হয় কে জানে। সবাই খুঁজে যখন বুঝতে পারলো তাদের না, তখন একজন গিয়ে মৃত ব্যক্তির বডি খোঁজা শুরু করলো এবং একটা মোবাইল পেয়েও গেল। কলটি ধরে লাউডস্পিকারে রাখতেই একটা পুরুষালী কণ্ঠস্বর শোনা গেল। অলরেডি মেরে ফেলেছিস? তুই কি ভাবছিস আমার লক্ষ্যে তোকে ধরা খেতে কেন দিয়েছি? যাতে তোকে এই মেসেজ দিতে পারি যে আমি তোকে মারতে পাঠিয়েছি। কে তুই? আমার পেছনে কেন লেগেছিস? তুই জানিস আমি কে? কুকুরের মতো পেছন থেকে ঘেউ ঘেউ করেছিস কেন? সাহস থাকলে সামনে আয়। ইস, এত বছরেও তোর স্বভাব বদলালো না। সময় হলেই সামনে আসবো, তখন দেখবি কে কুকুর আর কে বাঘ। ও, তোকে তো একটা কথা বলাই হয়নি। যাকে 4 বছর ধরে খুঁজছিস, পেয়েছিস তাকে?
আমি কিন্তু পেয়ে গেছি, সেই দেখতে। আবার তোর নেশা ধরে গেছে। মুখ সামলে কথা বল। কোথায় দেখেছিস ওকে? হ্যালো হ্যালো, ড্যামিট, ফোন কেটে দিছে। আবার প্রাইভেট নাম্বার দিয়ে ফোন করেছে যাতে ট্রেস করতে না পারে। শায়ন ভাবছে কে এই শত্রু। কথা শুনে মনে হচ্ছে খুব ভালো করেই চেনে। না, তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে ওকে। আর বউ, না, তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে ওকে, যদি কোনো ক্ষতি করে। হসপিটালের কেবিনে রুশি আর রোহান ঘুমিয়ে আছে, আর তাদের খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে কেউ। ঠোঁটের কোণে তার হাসি ঝুলছে, রহস্যময় হাসি। আচমকা রুশির ঘুম ভেঙে গেল। ওর মনে হচ্ছিল ওকে কেউ দেখছে, কিন্তু চোখ খুলে কাউকেই দেখতে পেল না। আশপাশটা ভালো করে দেখে রুহানকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলো। না, কাল সকালেই এখান থেকে চলে যাবে ও। কেবিনের বাইরে দাঁড়িয়ে একজন খুব কষ্টে নিজের হাসি আটকানোর চেষ্টা করছে। এতক্ষণ আটকাতে পারলেও এবার শব্দ করে হেসে ফেলল। তখনই ভেতর থেকে কম্পিত কণ্ঠে আওয়াজ এলো। কে? বাইরে কেউ আছেন? উচ্চস্বরে হাহা করে হাসতে যাবে তখনই কেউ একজন টেনে নিয়ে গেল ব্যক্তিটিকে। এত ভীতু যে বুঝতে পারছে কেবিনে কেউ ছিল, তবুও উঠে চেক না করে চোখ বন্ধ করে ঘুমের ভান করছে। আবার এখন হাসির আওয়াজ শুনেছে, তবু ভয় বেরিয়ে আসছে না। ভীতুর ডিম কোথাকার। এই মেয়ে নাকি আবার ছেলেটিকে বাঁচানোর জন্য গান পয়েন্টে উল্টো দিকে দাঁড়িয়ে আছে। বস, আপনি ঠিক আছেন? না মানে আপনি কি ড্রিঙ্ক বেশি করে ফেলেছেন? আর ইউ ড্র্যাঙ্ক? শাট আপ সাহিল, আমি ড্রিঙ্ক করলেও আমার নেশা হয় না, আর আজ তো টাচ পর্যন্ত করিনি। না মানে আপনাকে এই প্রথম হাসতে দেখলাম। আপনি এত সুন্দর করে হাসতেও পারেন জানা ছিল না। ছেলে হয়েও ক্রাশ খেয়েছি, মেয়ে হলে তো ডাইরেক্ট প্রথমে প্রেমে পড়তাম। সাহিলের কথা শুনে শায়ন ভ্রুকুসকে তাকালো। বাই এনি চান্স তোমার কোনো সমস্যা নেই তো? দেখো তাহলে কিন্তু সাবধান, আমি কিন্তু মোটেও ওই টাইপ নই। ছি ছি, তবা তবা, এসব কি বলেন? থাকলেই ভালো। বলেই ভ্রুকুসকে গাড়ির দিকে হাঁটা শুরু করলো। আচ্ছা শোনো, এই যে এই মেয়েটির সব ইনফরমেশন চাই আমার। আগে কোথায় ছিল, কোন দেশ থেকে এসেছে, যাবতীয় সব ডিটেলস। ইয়েস বস, কিন্তু বস আপনি এই মেয়েটাকে নিয়ে এত ইন্টারেস্ট কেন? আই মিন মেয়েটার অলরেডি একটা ছেলে আছে দেখে মনে হচ্ছে, বিবাহিত তাহলে। মানে দাদাজি এত বছর আপনাকে বিয়ে করানোর জন্য এত সুন্দরী মেয়ে দেখালো, আর আপনি কিনা বিবাহিত মেয়ের দিকে। পরের অংশ মিনমিনে কণ্ঠে বলল। শায়ন স্পষ্ট শুনতে পেল। তোমাকে যতটুকু বলা হয়েছে ততটুকু করো, আর ওদের দিকে খেয়াল রেখো। 1 মিনিটের জন্যেও যেন এদিক সেদিক না হয়। জি বস। সাহিল এই প্রথম নিজের বসকে কোনো মেয়ের প্রতি খেয়াল রাখতে দেখে সত্যিই অবাক হলো। শায়ন ড্রাইভ করছে আর ভাবছে যে ওর যতটুকু খেয়াল রাখা দরকার তার থেকে বেশি কি রাখছে। ও ক্যালিফোর্নিয়া থেকে যে ফ্লাইটে ল্যান্ড করেছে সেটা একটু ঢিলে হওয়ার কারণে কলকাতা থেকে আগত ফ্লাইটে 10 মিনিট আগে ল্যান্ড করেছে সেটি। প্লেন থেকে নেমে ফোন অন করতেই ওর ফোনে সাহিলের ফোন আসে যে ও খবর পেয়েছে শায়নকে মারার জন্য কয়েকজন ওত পেতে আছে। ও অলরেডি সকল বডিগার্ডদের খবর দিয়েছে, কিন্তু তাদের আসতে আধ ঘন্টা সময় লাগবে। তাই ও যেন ওর কাপড় চেঞ্জ করে নেয়। এমন ঘটনার সাথে শায়ন পরিচিত। বিজনেসে যত ব্রাঞ্চ বেড়েছে শত্রুর সংখ্যা যে দ্বিগুণ ভারে বাড়ছে। ওকে হারিয়ে টপে যাওয়ার জন্য অনেকেই এখন প্ল্যানিং করছে। তাই কালো হুডি পরে নিল, সাথে মাস্ক। কিন্তু এয়ারপোর্ট থেকে বের হয়ে ডান দিকে তাকাতে দেখতে পেলেও একটা লোক গান পয়েন্ট করে আছে। লোকটির দৃষ্টি লক্ষ্য করে সামনে তাকাতে দেখতে পেল একটা মেয়ে বাচ্চা ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা কি পাগল নাকি? তখনই ওর নিজের প্রিয়তমার কথা মনে পড়ল। ও তো এভাবেই দাঁড়িয়েছিল। আচ্ছা, পৃথিবীর সব মেয়েগুলো বোকা, নাকি এই দুজনই স্পেসিফিক বোকা ভেবে পায় না ও? তারপর দ্রুত গিয়ে নিজে বাঁচালো মেয়েটিকে। বাচ্চাটি ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে, তাই বাচ্চাটিকে কোলে নিয়ে দৌড়াতে লাগলো গাড়ির দিকে। ততক্ষণে ওই লোকেরা ওদের নোটিশ করেছে, তাই তাদের মাইন্ড ডাইভার্ট করতে অন্যদিকে ছুটলো তাদের গাড়িতে বসিয়ে। আজ হসপিটালে গিয়ে যখন দেখলো মেয়েটি তার ছেলেকে আগলে রেখে শুয়ে আছে, তখন ওর নিজের মায়ের কথা মনে পড়ে। শাইনের বয়স যখন 10 বছর আর ওর বোনের বয়স 8, তখন ওরা ভ্যাকেশনে নিজেদের ফার্ম হাউসে বেড়াতে যাচ্ছিল। কিন্তু গাড়ির ব্রেক ফেল হয়ে যায়, তাই ওর বাবা মা ওদের 2 ভাই বোনকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ও রাস্তায় পড়ার কারণে হাত পা কেটে গিয়েছিল, কিন্তু ওর বোন হাতে খুব জোরে ব্যথা পায়। ট্রিটমেন্ট করার কারণে অনেকটা ঠিক হলেও পুরোপুরি হয়নি। ডক্টর বলেছে আকস্মিক শক খাওয়াতে মাইনার স্ট্রোক করেছিল ওর বোন, তাই সাময়িক প্যারালাইজড হয়ে গেছে হাত। হয়তো ঠিক হতেও পারে, আবার নাও পারে। ওর বোনের নাম সামাইরা।
তবে ও শামু বলেই ডাকে। শামু আর ও দাদার আর চাচা চাচির কাছেই বড় হয়েছে। তারা সবাই ময়মনসিংহে থাকে আর ও বছরে একবার ওইখানে যায়। ও হয়তো মেয়েটিকে সাহায্য এই পর্যন্তই করতো, কিন্তু কথা হচ্ছে ওকে যারা মারতে এসেছে তারা এই মেয়েটিকেও কেন টার্গেট করেছে? কি শত্রুতা আছে মেয়েটির ওদের সাথে? তাই মেয়েটির ব্যাকগ্রাউন্ড চেক করতে বলল, যাতে ওর শত্রু সম্পর্কে আরও ধারণা হয়। কিন্তু মেয়েটি সত্যিই ভীত। আজ বহু বছর পর এইভাবে হাসলাম। থ্যাঙ্কস টু দ্যাট গার্ল। মাম্মা তুমি এইভাবে হাসছিস কেন? পাগল ধরেছে তোকে রুহান? মাম্মা তোমার ছেলেদের মতো দাড়ি গজিয়েছে। কি বলছিস আবল তাবল? আয়নার সামনে দাঁড়িয়ে হয়ে গেল রুশি। কি সুন্দর কলম দিয়ে মুখ আঁকা, ওই জন্যই কাল রাতে ঘুম ভেঙে গিয়েছিল। আর ওই হাসির শব্দ, যেটা শুনে যত দোয়া মনে ছিল সব পড়া শুরু করে দিয়েছিল। এর মানে এখানে সত্যি কেউ ছিল। সামনে পেলে তাকে রাগে রুশির শরীর থরথর করে কাঁপছে। সকাল 10টা। শাইন ঘুম থেকে উঠে দ্রুত ফ্রেশ হয়ে অফিসেও ছুটেছে। অফিসে ঢুকেই নিজের কেবিনে একজন মেয়েকে বসে থাকতে দেখলো। একটু আগেই ওর বডিগার্ড জানালো সে নাকি তার বউকে খুঁজে পেয়েছে, তাই এক প্রকার দৌড়ে এসেছে এখানে। 9:30 নাগাদ নাকি একটা মেয়ে ওর অফিসে এসেছে আর বলছে ও শায়নকে দেখতে চায়। বডিগার্ডরা পরিচয় জিজ্ঞেস করলে বলে যাকে শায়ন এত বছর ধরে খুঁজছে সে। শায়ন এটা শুনে খুব দ্রুত সেখানে ছুটে এসেছে। হয়তো ওর প্রেয়সীর মান ভাঙেছে, তাই নিজেই ধরা দিতে এসেছে। নাম কি আপনার? আমাকে তুমি করে বলো রিয়া। আর নিজের বইয়ের নাম জানো না তুমি? ও ওই দিন তো নাম বলিনি তোমাকে, তাই না? আজ বলছি, আমার নাম আনিকা। ইউ ক্যান কল মি অ্যানি। তোমাকে কত মিস করেছি জানো? কেন চলে গিয়েছিলে আমাকে ফেলে? তোমাকে না পেয়ে দিশেহারা হয়ে গিয়েছিলাম সেদিন। প্রমিস মি আর কোনোদিন ছেড়ে যাবে না। মেয়েটি কথা বলতে বলতে কান্না করে দিয়েছে, যা দেখে শায়নের খুব মায়া হলো। শায়ন মেয়েটির দিকে এগিয়ে যাচ্ছে, কিছুটা কাছে গিয়ে গালের দিকে হাত বাড়িয়ে দিল। তারপর কান্নারত মেয়েটিকে দেখে শায়নের খুব মায়া হলো, যাকে অন্তরের অন্তঃস্থল থেকে মায়া মেয়েটির দিকে হাত বাড়িয়েও কিছুটা দমিয়ে বলে উঠল, তোমাকে যে কি দেখে চুজ করলো আমি ভেবে পাচ্ছি না। আই ফিল স্যাড ফর ইউ, রিয়েলি স্যাড। মানে কি বলতে চাইছো তুমি? বলে শায়নের দিকে হাত বাড়াতেই ও কয়েক পা সরে গেল। তোমরা মেয়েরা বোঝো না তাই না, যে আমি তোমাদের মতো গায়ে পড়া মেয়েদের দেখতে পারি না। আমার বউ আর যাই হোক, তোমার মতো ছেঁচড়া না। 1 মিনিট সময় দিচ্ছি, নিজের সব কিছু নিয়ে চলে যাও। তোমার ভাগ্য ভালো তুমি মেয়ে, আর আমি মেয়েদের গায়ে হাত তুলি না। না হয় তোমাকে শায়ান জামিল খানের সামনে দাঁড়িয়ে নাটক করার সাহস ঘুচিয়ে দিতাম। মেয়েটি দ্রুত বেরিয়ে যেতে নিলেই শায়ন পেছন থেকে বলে ওঠে, তোমার এই কাপুরুষ বসকে বলে দিও খুব শীঘ্রই আমাদের সামনাসামনি দেখা হচ্ছে। টেল হিম টু বি প্রিপেয়ার্ড আদারওয়াইজ। বিলের মার্কা হাসি দিয়ে বলল। মেয়েটি চলে যেতেই সাহিল ভেতরে ঢুকে বলল, বস মেয়েটি চলে গেল যে? ও আমার বউ না সাহিল, আমার বউ আর যাই হোক এমন না। এত শিওর হলেন কি করে? মেয়েটি ওই দিন রাতের অনেক কিছুই জানে। এক্স্যাক্টলি, অনেক কিছু জানে, তাই তো ওভার কনফিডেন্স হয়ে ভুল করেছে। প্রথমত আমার বউ ওর মতো গায়ে পড়া না। প্রথম দিনেই বুঝে গেছি যে ও অন্য মেয়েদের মতো আমার সাথে ওইভাবে কথা বলবে না। দ্বিতীয়ত আমি ওর কণ্ঠ খুব ভালো করে চিনি, যেটা এই মেয়ের মতো না। আর শেষ মতে ও আনিকা নয়, ওর নাম হচ্ছে রুশানি। ওর নাম রুশানি। কাজী যখন নাম বলেছিল আমার এই নাম মনে গেঁথে গেছে, তাই আমার বউয়ের নাম ভুলে যাব এটা কখনো হবে না। আর অ্যাক্টিং লেভেল যা বাজে যে কেউ ধরতে পারবে। কিন্তু বস ফোনে ওই মেয়েটি যা বলল, ও ম্যাডামকে চিনে। আমাকে ভয় দেখানোর জন্য ভুল বলেছে। যেখানে আমি খুঁজে পাইনি সেখানে তার খুঁজে পাওয়ার প্রশ্নই আসে না। সে চায় আমি যাতে রুশানিকে খুঁজে বের করার জন্য মরিয়া হই, আর খুঁজে পেলে সে আমার দুর্বলতার সুযোগ নেবে, যেমন ভিলেনরা নেয়। ব্লাডি থার্ড ক্লাস প্ল্যান। ও তো জানে না যে আমি কোনো হিরো নই। আমি এই গল্পের ভিলেন, যে খেলার রুলস তৈরি করে নিজে আর জিতেও। অ্যান্ড আই উইল উইন ইন দিস গেম ফর শিওর। ইয়েস বস, আমি আপনার পাশে আছি। তাই তো ভরসা পাই সাহিল, তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত লোক। কাঁধে হাত রেখে চলো, ম্যাডামকে দেখে আসি। না জানি সকালে মুখ দেখে কি করেছে। বস আপনি তাহলে ওই মুসেকে দিচ্ছেন? সকালে সেই লেভেলের চেতে গিয়েছিল আর আমাকে দেখে ওয়াশরুমে চলে গেছে। মেয়েটাকে দেখলে রাগী মনে হয়, কিছুটা রুশানির মতো।
রুশানির কথা মনে পড়লেই বুক চিরে দীর্ঘ নিঃশ্বাসেরা বের হয়ে কবে ফিরে তার শ্রেয়সী তার বুকে। বড্ড মন খারাপ হয় তাকে ছাড়া। এই মন খারাপটা বড্ড কঠিন একটা অসুখ। যখন মন খারাপেরা হানা দেয় তখন বিরক্তি নামক শব্দটিও যেন আস্ত বিরক্তিতে পরিণত হয়। এই বিরক্তির দূর কোনো স্বচ্ছ হাসিতে যেন হাসিটা সে 4 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। এই 28 বছর জীবনে প্রাপ্তির শেষ নেই, তবে ভিনদেশে এই 28 বছর জীবনে প্রাপ্তির শেষ নেই, তবে দিন শেষে সে শূন্য আর একা, বড্ড একা। কয়েকদিন পর রুশি রুহানকে ডিসচার্জ করে পরের দিন কিছু না বলেই চলে এসেছিল। কিন্তু এইভাবে চলে আসাটা ওর ভালো লাগেনি। অ্যাটলিস্ট উপকারের জন্য থ্যাঙ্কস বলা উচিত তার। আর খালি হাতে থ্যাঙ্কস বলা যায় না, তাই একটা চাবির থোকা কিনেছে। কে জানে পছন্দ হবে কিনা। সাহিল থেকে ঠিকানা নিয়ে সায়নের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রুশি। 45 মিনিট ধরে সোফার ওপর বসে আছে রুশি। 45 মিনিট ধরে সোফার ওপর বসে আছে রুশি। এতক্ষণ বসে থাকতে থাকতে পা ধরে গেছে, কিন্তু লোকটি আসছে না। সে 9টা থেকে বসে আছে এখানে। সামনে নানান ধরনের খাবার আর ফ্রুট সাজানো, কিন্তু মুখে দেওয়া তো দূরের কথা, বিরক্তির কারণে তাকাতেও ইচ্ছে করছে না। লোকটি নাকি এখনও ঘুম থেকে ওঠেনি। সারা রাত কি চুরি করে নাকি যে সকাল 9:45 বাজে এখনও ঘুম থেকে উঠছে না? আর সার্ভেন্টেরও বলিহারি। লোকটি কি বাঘ না ভাল্লুক যে ডাকতে ভয় পাচ্ছে? নিজে আগ বাড়িয়ে গিয়ে ডাকতেও পারছে না যদি অভদ্র মনে করে। একা একটা ছেলের ঘরে নক করা যুক্তিসংযত নয়, বিধায় এতক্ষণ দম ধরে বসে আছে, কিন্তু আর সহ্য হচ্ছে না। আজকে যদি ধন্যবাদ না দিতে পারে তাহলে হয়তো আর কখনো দেওয়া হবে না। রুহানকে ছোটো মার বাসায় একা রেখে এসেছে। না জানি ছোটো মা কী বলে যাতে ছোট্ট বাচ্চাটির মনক্ষুণ্ণ হয়। না, আর থাকা যাবে না। আর যাই হোক, রুহান যদি জানতে পারে ও বাবাবিহীন সন্তান তাহলে অনেক কষ্ট পাবে। একজন সার্ভেন্টকে একটা পেপার আর পেন এনে দিতে বলল ও, আর সেখানে কিছু একটা লিখে নিয়ে আসা গিফট সহ সার্ভেন্টের কাছে রেখে বেরিয়ে পড়ল। লোকটিকে দেখার খুব কৌতূহল ছিল ওর, কিন্তু সেই কৌতূহল মনের মাঝে দমিয়ে রেখে নিজ গন্তব্যে ছুটল ও। ছোটোমার বাসায় ফিরে এসে ঘড়িতে দেখল 10টা বেজে 20 মিনিট। দাদিমার ঘরের দিকে যাওয়ার পথে ছোটোমার কটাক্ষের দৃষ্টি অগোচর হয়নি। এই বাড়িটা যে আস্ত ছোটোমার রাজ্যে পরিণত হয়েছে তার কথাই শেষ কথা। তিশানটা ছোটোমার ভয় অনেকটা লুকিয়ে কথা বলে আমার সাথে। আর বাবা, তাকে তো আমি আসার পর থেকে চোখের দেখাও দেখিনি। হয়তো সে জানেই না আমি এসেছি। তানহা আগের থেকেও উচ্ছৃঙ্খল হয়ে গেছে। আধুনিকতার ছোঁয়ায় পরনের কাপড় সংকীর্ণ হয়ে এসেছে, ছোটোমার বদলতে হয়তো। দাদিমার ঘরে রুহানকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখলাম। রুহান আজকাল কথা খুব কম বলে, আগের থেকেও আরও গম্ভীর হয়ে উঠেছে। সেদিনকার ঘটনার পর থেকে কেমন জানি ভয় ভয় থাকে। ওকে স্বাভাবিক করতে হলে আগের পরিবেশে নিয়ে যেতে হবে। দাদিমা এখন কিছুটা সুস্থ, তাই আজই কলকাতা ফিরে যাচ্ছি আমরা। দুপুর 2টায় ফ্লাইট। আর ছোটো মার চাহনি সহ্য হচ্ছে না, তাই একদিন আগেই ফিরে যাচ্ছি। হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে হোটেলে উঠেছিলাম। কালকে দাদিমার অনুরোধে এখানে উঠেছি। যদিও এখানকার অনেকেরই তা পছন্দ হয়নি, কিন্তু আমার আর এখন কিছু যায় আসে না। আমি স্বাবলম্বী, কারো বোঝা নই যে চুপচাপ মুখ বুজে হজম করে যাব। সব কিছু গোছানো হয়ে গেছে অলরেডি। এই ঘরের কিছু মুখে দেওয়ার ইচ্ছা নাই, তাই আগেই বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আসার সময় দাদিমা বাধা দেয়নি, কেন দিবে? এই ঘরের কর্ত্রী যে অন্য কেউ, তার তো কিছু বলার অধিকার নেই। সত্যি ওইসব ছেলেদের প্রতি ঘৃণা হয় যারা বউয়ের জন্য মাকে অবহেলা করে। প্রতিটা ছেলের জীবনে প্রথম নারী হচ্ছে তার মা, আর প্রথম ভালোবাসাও। যে নিজের মাকে ভালোবাসতে পারে না সে আর কাউকে ভালোবাসতে সক্ষম নয়। দুপুর 12টায় ডাইনিং টেবিলে এসে বসেছে সায়ান। আজকাল ঘুমের ওষুধ ছাড়া ঘুম আসে না তার। বুকটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। কাল রাতে একটা খাওয়ার পরও ঘুম আসছিল না, তাই 2টো ঘুমের ওষুধ একসাথে খেয়েছে, যার ফলে কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে ওর। উফ, এতক্ষণ যে কীভাবে ঘুমালো আল্লাহই জানে। খাবার ফিনিশ করে সোফায় বসতেই মনে হলো কিছু একটার ওপর বসেছে। হাতে নিতে দেখে একটি চেন, যার থেকে কিছু একটা নিচে পড়ে গেছে। নিচে নেমে খুঁজতেই সোফার নিচে গোল কিছু পড়ে থাকতে দেখলো। হাতে নিতে দেখে একটা আংটি। আংটিটি দেখেই ওর চোখ চড়ক গাছ। এইটা তো সেই আংটি যে ওর বউকে পরিয়ে দিয়েছিল, কারণ এই আংটিটি ওর মায়ের ছিল, যেটা ও ওর বউকে দিয়েছে। কে এসেছিল তা গার্ডদের জিজ্ঞেস করতে যাবে তখনই পেছন থেকে একজন সার্ভেন্ট বলে উঠল,
স্যার, একটা মেয়ে এসেছিল আপনার কাছে। মেয়ে কেমন দেখতে? লম্বা, চিকন? জি স্যার, ফর্সাও দেখতে। তুমি আমায় ওঠাওনি কেন? ড্যামেট! চিল্লিয়ে উঠে কথাটা বলল সায়ান। স্যার, আপনি ঘুমের মাঝে কারোর ডিস্টারবেন্স পছন্দ করেন না, তাই ডাকিনি। উনি অনেকক্ষণ বসেছিল আর যাওয়ার আগে এই জিনিসগুলো দিয়ে গেছে। সায়ান হাতে নিয়ে দেখে একটা ছোট্ট বক্স আর চিরকুট, যাতে লেখা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সেই দিন বাঁচানোর জন্য। আপনি না থাকলে হয়তো বেঁচে থাকতাম না। সামনাসামনি ধন্যবাদ দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তা তো আর হয়ে উঠল না। যাই হোক, থ্যাঙ্কস ওয়ান্স এগেইন। আল্লাহ আপনার মঙ্গল করুক। ইতি রুশানি আনাম। নামটা কয়েকবার ছুঁয়ে নিল ও। এত কাছে ছিল ওর বউটা, অথচ ও বুঝতেই পারেনি, চিনতেই পারেনি ওকে। সাহিলকে ফোন করে ঠিকানা জোগাড় করতে বলল ওর। সাহিলের পাঠানো ঠিকানাতে গিয়ে জানতে পারল রুশানি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে আরও 2 ঘন্টা আগে বেরিয়ে পড়েছে। কথাটা শুনে খুব অস্থিরতা কাজ করেছিল। খুব দ্রুত ড্রাইভ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছে। বারবার মনে মনে দোয়া করছে যাতে ফ্লাইট না ছেড়ে যায়। কিন্তু কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রিসেপশন থেকে জানতে পারলো কলকাতাগামী প্লেন আরও আধা ঘন্টা পূর্বেই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। শায়ান ওইখানে থাকা চেয়ারে বসে পড়ল। চোখ জোড়া টলমল করছে পানিতে। তবে কঠোর অনুশাসনের কারণে ক্ষয়ে পড়ার অনুমতি তাদের নেই। ছেলেদের যে কাঁদতে হয় না, কান্নার শব্দটা তাদের জন্য নিষিদ্ধ। তবে তার যে কান্না পাচ্ছে ভীষণ। কোনো নিরাপদ আশ্রয়ে চিৎকার করে বলতে ইচ্ছে, আমি আবারও তাকে হারিয়ে ফেলেছি, যার মুখখানি দেখার জন্য 4টি বছর ধরে মরিয়া হয়ে আছে। হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত কলকাতা শহর, যাকে আনন্দনগরী বলা হয়ে থাকে। এই কলকাতা নামকরণের পেছনে একটি মজার মত হচ্ছে খাল ও কাটা এই দুইয়ের বিকৃতিতে। এই কলকাতা নামকরণের পেছনে একটি মজার মত হচ্ছে খাল ও কাটা এই দুইয়ের বিকৃতির ফলে নাকি এর উৎপত্তি। নাটক, রঙ্গমঞ্চ আর থিয়েটারে রমরমা এই কলকাতা শহর, যাকে অনেকের ক্যালকাটা বলেও চেনে। অনেক কবির সাহিত্যচর্চা এই শহরকে কেন্দ্র করেই হয়েছিল, যার মধ্যে বাংলার কবি মাইকেল মধুসূদন দত্তও রয়েছে। সমরেশ মজুমদারের কলকাতার রচনায় কলকাতায় নানা ধরনের মানুষের বাস সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটিকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। ভারত সাম্রাজ্যে রানী ভিক্টোরিয়া এর স্মৃতিসৌধ হিসেবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল রয়েছে এই শহরে। এই হল থেকে 15 মিনিট দূরত্বে রুশিদের ফ্ল্যাট। রাত 10টার কাছাকাছি সময় রুশি কাজ শেষে ফ্ল্যাটে ফিরছে। আজ 5 দিন হলো কলকাতা ফিরেছে। আবারও আগের পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে সে। সেই রেডিওতে কাজের পাশাপাশি 3 দিন ধরে একটি 5 স্টার হোটেলের পার্ট টাইম জব করছে ও। সুজির বাবার বন্ধুর হোটেল এটি, তাই কাজ পেতে বেগ পেতে হয়নি। বিকেল 4টে থেকে রাত 9:30 পর্যন্ত শিফট ওর। যেহেতু রুহান বাসায়, তাই ওভারটাইম করে না ও। বাংলাদেশে যাওয়ার কারণে বেশ কিছুটা ঋণের নিচে আছে ও, তাই এই জব বেছে নেওয়া যা সেফ। কিন্তু 3 দিন ধরে বেশ অস্বস্তিতে ভুগছে ও। সবসময় 6 সেন্স বলে ওকে কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কেউ ওর পিছু নিচ্ছে, কিন্তু পেছনে ফিরতে যেন সব ঠিকঠাক। এই যে অফিসে, বাসে, বাড়ির পাশে, এমনকি রেস্টুরেন্টে থাকাকালীনও এমন হয় ওর সাথে। প্রথমে মনের ভুল বলে উড়িয়ে দিলেও 3 দিন ধরে মনের ভুল কি হতে পারে? কোনো ভূতচুত পেছনে লাগলো না তো? আজকে কেমন জানি একটু ভয় লাগছে, তাই ব্যাগটি শক্ত করে ধরে নিচের দিকে তাকাতে দেখলো নিজের ছায়া ব্যতীত অন্য একটা ছায়া তার পিছু নিচ্ছে। সে স্থির হতেই ছায়াটিও স্থির হয়ে গেল। এটা দেখেই গায়ের লোম দাঁড়িয়ে গেল। ভূতদের তো ছায়া থাকে না, তার মানে আজ তো জলজ্যান্ত মানুষ পিছু নিয়েছে। ভয় আড়ষ্ট হয়ে দ্রুত হাঁটা শুরু করলো, কারণ এত রাতে ছিনতাইকারী ছাড়া আর কে পিছু নেবে। সামনে কয় ফুট লম্বা গলি দেখে গলির মাথায় দাঁড়িয়ে পড়লো। সামনে এগোনোর সাহস পাচ্ছে না। এবারও স্থির হলেও ছায়াটি স্থির হলো না, বরং ক্রমশ তার নিকটে আসতে লাগলো। রুশি ভয়ে আটসাট হয়ে গেছে। ছায়া যত নিকটবর্তী হচ্ছে, হৃদস্পন্দন যেন তত দ্রুত গতিতে দৌড়াচ্ছে। খুব নিকটবর্তী হতেই ও ব্যাগ খামচে ধরে খিচে দাঁড়ালো। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, ছায়ার মালিক কাছে না এসে পাশ কাটিয়ে গলিতে চলে গেল। ভয়ে লোম খাড়া হয়ে গিয়েছিল। গলিতে ঢুকতে তাকে কিছুটা আশ্বস্ত হলো রুশি। না, যা ভাবছিল তা নয়, কেউ ওর পিছু নিচ্ছিল না। কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে অন্ধকারে সেই গলির ভেতর দিয়ে হাঁটা শুরু করলো। শেষ মাথার কাছাকাছি আসতেই হ্যাঁচকা টেনে বুকের সাথে মিশে নিল আর শক্ত করে জড়িয়ে ধরল। এমন ঘটনায় রীতিমতো হতভম্ব রুশি। মনে হচ্ছে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। ও যে ধাক্কা দেবে সেই শক্তিটাও মনে হচ্ছে নেই। ও নিস্তুপ হয়ে ব্যক্তিটির লাফডাবের আওয়াজ শুনছে। লোকটি হঠাৎ তার হাত কিছুটা আলগা করলো। হাত দিয়ে মাথা উঁচু করে রুশির অধর যুগল নিজ আয়ত্তে নিয়ে নিল।
রুশির কয়েক সেকেন্ড লাগলো বুঝতে যে কি হচ্ছে। বুঝতে পেরে এই লোকটিকে ধাক্কা দিতে লাগলো, কিন্তু লোকটি যেন এই পরিস্থিতির জন্য আগে থেকে প্রস্তুত ছিল। লোকটি ওর হাত দুটো ধরে পেছন নিয়ে লোকটি ওর হাত দুটো ধরে পেছনে নিয়ে আঁকড়ে ধরলো আর সচেতনভাবে অধর সুধা পান করতে লাগলো। রুশি চেয়েও এক ফোঁটা নড়তেও পারেনি। ওর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো। এতক্ষণ ছোটাছুটি করে ক্লান্ত হয়ে ও শান্ত হয়ে গায়ের ভার লোকটির গায়ে ছেড়ে দেয়। ও শান্ত হতেই লোকটি ঠোঁট ছেড়ে ওকে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিসে আওয়াজ করে বলে, যতই পালিয়ে বেড়াও না কেন, তোমার গন্তব্য আমি, তোমার গন্তব্য কিন্তু আমি। তাই যেই রাস্তায় তুমি চলো না কেন, আমাতেই তোমার সমাপ্তি হবে। সো বি রেডি ফর বিং মাইন। তারপর ওকে ছেড়ে দেয় লোকটি। ছেড়ে দিতেই এদিক ওদিক না তাকিয়ে রুশি ছুটে গেল ফ্লাইটের রাস্তায়। গলির শেষ মাথায় আসতেই সোডিয়াম লাইটের আলোয় মুখখানি স্পষ্ট হয়ে উঠল। লোকটির আঙুল দিয়ে ঠোঁটের কোণা ঘষতে ঘষতে মুচকি এসে বলল, আজ তো ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার কিন্তু ছাড়বো না বৌসোনা। তোমাকে আমার হতেই হবে, শুধু আমার। আর আমাদের মাঝে যে আসবে তাকে আমি শেষ করে দিব, মাত্র আর কয়েক ঘন্টা। তারপর সে ঘরে এসে রুহানকে বিছানায় ঘুমিয়ে থাকতে দেখলো। ব্যাগটা খাটের কোণায় রেখে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁট ঘষতে লাগলো। এতক্ষণ যাবৎ সাবান দিয়ে ঘষার পরেও যেন শান্তি লাগছে না। মনে হচ্ছে ঠোঁট কেটে ফেলি। লজ্জায় মাথা, নাক, কান সব কাটা যাচ্ছে। একটা ছেলে ওকে কিস করে চলে গেল, আর ওকে শায়েস্তা না করে ও পালিয়ে চলে এসেছে ভাবতেই রাগ উঠছে। এত ভীতু কবে থেকে হলি রে রুশ তুই? একটা লোক ছিনতাই করার পরিবর্তে তোর কিস করে চলে গেল, আর তুই হাবার মতো দাঁড়িয়েছিলি। যেই ছাড়লো অমনি পালিয়ে এলি। তোর ঠাস ঠাস করে থাপ্পড় দেওয়া উচিত ছিল। বেয়াদব অসভ্য ছেলে, একা মেয়ে পেয়ে আমার সর্বনাশ করে দিল। যদি আমার সামনে পাই, একদম ঠোঁট কেটে হাতে ধরিয়ে দিব। খাচ্ছর কোথাকার। চিরুনি শক্ত করে খামচে ধরে রাগে ফেস নিয়ে বলল, যেন পেলে এখনই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। রুশির এহেন কাজ দেখে শব্দ করে হেসে দিল সায়ান। ও কি জানে স্বয়ং ওর স্বামী ওকে কিস করেছে? জানলে কি লজ্জা পেত, নাকি এমন রাগই দেখাতো? ভেবে পায় না ও। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ওয়াইফি। কাল তোমাকে লুকিয়ে নয়, সামনে দেখা দিব। দেখি কি করে কাটো আমার ঠোঁট। আবার বলে এমন ভীতু হলো কবে থেকে? ভীতু তো আগে থেকেই ছিল, নতুন করে হবে কি? তোমার দুষ্টু মিষ্টি চেহারা খুব কাছ থেকে চাই আমি। এই দূরত্ব যে আর প্রাণে সয় না। খুব কাছ থেকে দেখতে ইচ্ছে করে তোমায়, আর সেই দিন খুব দূরে নয়। দীর্ঘ নিঃশ্বাস ফেলল সায়ান। এয়ারপোর্টেও খুব হেল্পলেস হয়ে বসেছিল। তখন সাহিল এসে বলল, বস, আপনার জন্য কলকাতায় যাওয়ার এমার্জেন্সি ভিসা লাগিয়েছি, কয়েক ঘন্টায় হাতে পেয়ে যাবেন। আর ওইখানে লোক লাগিয়ে দিয়েছি, আপনি পৌঁছানোর আগে ম্যাডামের খবর পেয়ে যাবেন। আর ওইখানে হোটেল বুক করাও হয়ে গেছে, আপনি নিশ্চিন্তে থাকুন, ম্যাডামকে শীঘ্রই পেয়ে যাবেন। সায়নের তখন খুব ইচ্ছে করেছিল সাহিলকে জড়িয়ে ধরতে, কিন্তু জড়তার কারণে হয়ে ওঠেনি। থ্যাঙ্কস বলে প্যাকিং করতে চলে যায় ও বাসায়। কলকাতায় আসার পর রুশিকে এই কয়দিন ধরে ফলো করেছে ছায়ার মতো। ওর প্রত্যেকটা গতিবিধি লক্ষ্য করেছে। 1 মিনিটের জন্য চোখের আড়াল করতে ইচ্ছে করে না, তাই ওর প্রত্যেকটা গতিবিধি লক্ষ্য করেছে। 1 মিনিটের জন্য ও চোখের আড়াল করতে ইচ্ছে করে না, তাই রুশিদের পুরো ফ্ল্যাটে ইলেকট্রিসিটি চেক করার নামে সিসিটিভি ফুটেজ লাগিয়ে দিয়েছে। এখন বাসায় এসেও ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। 4 বছরের নয়ন তৃষ্ণা যেন মেটাচ্ছেও। উজ্জ্বল শ্যামবর্ণের মুখ, খাড়া নাক, টানা টানা চোখ আর গোলাপি ঠোঁট, সব মিলিয়ে সৃষ্টিকর্তা যেন খুব নিপুণভাবে বানিয়েছে তাকে। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ঠোঁটের ওপরের বাম পাশের তিলটা, যেন এই অপরূপ সৌন্দর্যে আরও নজর না লাগে। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ঠোঁটের ওপরে বাম পাশের তিলটা, যেন এই অপরূপ সৌন্দর্যে কারো নজর না লাগে, তাই এই নজর টিকা। আর সুন্দর নারীটি তার বউ, শুধু তার, যার দিকে হয়তো ও 1000 বছর তাকিয়েও থাকতে পারবে। মন আচমকায় যেন গেয়ে উঠল, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। দ্য গড অফ কুকারি রেস্টুরেন্টের প্রধান ফটকের বাম পাশের একটি টেবিলের সামনে বসে আছে সায়ান। বারবার ঘড়ির দেখা দেখে একটা মেয়ে ওয়েটার এসে জিজ্ঞেস করলো, স্যার, আর ইউ ওয়েটিং ফর সামওয়ান? সায়ান জোরপূর্বক হেসে বলল, নো। No, actually, you are continuously looking at the door and around you. Are you looking for someone?
নো, নট লাইক দ্যাট। মেয়েটি ওর কাছ থেকে সত্যিই ফোন বের করে সাহিলকে ফোন দিল। এই রেস্টুরেন্টেও কাজ করে, তাহলে এখনও আসছে না কেন? ওয়ার ইজ শি, ড্যাম ইট? স্যার আমি কি করে জানবো? আমি তো বাংলাদেশে আছি। আমি কিছু জানি না, আমি ওকে দেখতে চাই রাইট নাও। আমি জানি না তুমি কি করবে, বাট এখনই খুঁজে বের করো ও এখনও আসেনি কেন।